নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স। তার আগে বলে রাখি, আমাদের পলিটিক্স রোজ সকালবেলায় 8টার সময়, আর আমাদের মতামত অনুষ্ঠান সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30টার সময় আপলোড করা হয়। দুটোই দেখুন। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু করছি অনুষ্ঠান। আজকের শীর্ষক বাংলাদেশ, শেখ হাসিনার ফাঁসি আর আগামী দিনের কথা। শেখ হাসিনার ফাঁসির ঘোষণা হয়ে গেল। কেউ কি আশাও করেছিলেন যে ওনাকে 12 বছরের জেল দেওয়া হবে বা বেকসুর খালাস করা হবে? সবার জানা ছিল যে ওনাকে ফাঁসিতেই লটকানো হবে, কারণ এটাই বাংলাদেশের এক বড় সংখ্যক মানুষের দাবি। সরকার সেই দাবি পূরণ করেছে মাত্র। সরকারের কাছেও কি অন্য কোনো অপশন খোলা ছিল? সরকার অন্য রকমের কোনো সিদ্ধান্ত নেবার জন্য যে জনভিত্তি দরকার তা কি অর্জন করেছেন এই 14-15 মাসে? তাহলে একে কি বলবো? মানুষ যে ক্রোধে উন্মত্ত হয়ে যে শোক মাথায় বহন করে ধানমন্ডির বাড়ি ভেঙেছে, তারও আগে ঘিরে ফেলেছিল ঢাকা, রওনা দিয়েছিল বঙ্গভবনের দিকে, যে ক্রোধের আগুন থেকেই নিজেকে বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা, তারই এক এক্সটেনশন, সেই মানুষের চাহিদা পূরণ, সেই রাগের বদলা। আজ বাংলাদেশকে এই কথাগুলো ভাবতেই হবে। শেখ হাসিনা কোনো সময়ই শুধুমাত্র এক রাজনীতিবিদ ছিলেন না। তিনি মুজিব কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা। সেই মুজিব যা এখনো প্রচলিত নোটের ওপরে ছাপা আছে, পকেটে পকেটে ঘুরছে। হাসিনা নির্বাচনে জালিয়াতি করেছেন, আলবাত করেছেন। মানুষের মতামত কি প্রতিফলিত হয়েছে সে দেশের নির্বাচনে? অন্তত শেষ দুটো নির্বাচনে তো একেবারেই নয়। কিন্তু তারপরেও আওয়ামী লীগ বাংলার এক দল, যার বিপুল সমর্থন ছিল, আছে এখনো সারা বাংলাদেশ জুড়েই। সেই বিরাট জনসমষ্টির কিছু লোক রায়দানের সময় রাগ দেখালেন, কিছু বাস জ্বালালেন, হাঙ্গামা করলেন, তারপর থেকে আবার বাংলাদেশ শান্ত। কিন্তু সেই বিরাট সমর্থকেরা, তারা কি বুঝেছেন যে তাদের নেত্রী কত বড় অন্যায় করেছিলেন, মানুষের প্রাণ নেবার আদেশ দিয়েছিলেন? এই মামলায় হাসিনার বিরুদ্ধে মোট 5টা অভিযোগ আনা হয়েছিল। 1, উস্কানিমূলক বক্তব্য প্রকাশ। 2, জুলাই আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ। 3, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা। 4, রাজধানী ঢাকার চানখারপুল এলাকায় 6 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা। এবং 5, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারা। উস্কানিমূলক বক্তব্যজনিত মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হয়। বাকি অপরাধগুলোর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে সাজা পেয়েছেন আসাদুজ্জামান খানও। জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার সাজা হয়েছে মাত্র 5 বছর। তিনি এই মামলায় যেহেতু রাজসাক্ষী হয়েছিলেন। জবানবন্দিতে বলেছেন, আন্দোলন চলাকালীন গুলি চালানোর সিদ্ধান্ত ছিল খোদ প্রধানমন্ত্রীর। তিনি বলেছেন, এবং সেই হিসেবে বিচার হয়েছে। সেই নির্দেশের কথা তাকে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নির্দেশ পালনে বাধ্য হয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা রুজু হয়েছিল গত বছরের 17ই অক্টোবর। 397 পর সেই মামলার রায় এলো। কিন্তু সেই রায় যদি এতটাই প্রেডিক্টিভ হয়, জানাই থাকে যে এটাই হবে, বা আরো পরিষ্কার করে বললে এই বিচার তো শুরুই হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য, তাহলে যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থক এখনো বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে আছে, তারা কি এটাকে ন্যায় বিচার বলে মনে করবেন? এই প্রশ্ন কিন্তু আজকের নয়। নুরেমবার্গ ট্রায়াল, মানব সভ্যতার সবচেয়ে ঘৃণিত অপরাধী, লক্ষ লক্ষ ইহুদিদের মারার অপরাধ, হিটলারের জামানা, তার যখন বিচার হচ্ছিল তখন বারবার বিচারকেরা বলেছেন এই বিচার প্রতিশোধের জন্য নয়। বিচার কখনো প্রতিশোধের জন্য হয় না। এই বিচার আন্তর্জাতিক আইন মেনে এক ন্যায্য বিচারের ব্যবস্থা, যেখানে আত্মপক্ষকে নিজেকে সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হলো, বিচারপতিরা একজনও এই রেজিমের অত্যাচারিতদের কেউ নয়। যারা অত্যাচারিত তারা যদি বিচারক হয়, তাহলে বিচার কি হবে? তারা সাক্ষ্য প্রমাণ দেখেই রায় দেবেন, মানুষের চাহিদা মেনে নয়। যার জন্যই অসংখ্য অভিযুক্ত ছাড়া পেয়েছেন, যাদেরকে সামনে পেলে মানুষ আগেই খুন করে দিত। অসংখ্য অভিযুক্ত জেল খেটে বেরিয়ে এসছেন, যাদেরকে মানুষ সামনে পেলে আগেই লাইট পোস্টে ঝুলিয়ে মারত। কেন? কারণ এটাই বোঝানোর একটা চেষ্টা চলেছিল যে বিচার আইন মেনে চলে, বিচার নিরপেক্ষ হয়, বিচারকেরা
নিরপেক্ষ হন। হ্যাঁ, এইখানটায় বহু প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে। এক নির্বাচিত সরকারের ব্যবস্থাপনায় এক বিচার খুব জরুরি ছিল। যে সরকার মানুষের রায়ে নির্বাচিতই নয়, তার ব্যবস্থাপনায় এই বিচার কেন? সবাই জানেন যে শেখ হাসিনা ভারতে আছেন এবং ভারতের রাষ্ট্রপ্রধান তাকে বাংলাদেশের হাতে তুলে দেবেন না। কিন্তু সেই তুলে না দেবার জন্য সেই রাষ্ট্রপ্রধানের হাতে আর একটা অস্ত্র জুগিয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? গণরোষে এক সরকার পড়ে গেছে, রাষ্ট্রপ্রধান পালিয়েছেন, তার উপরে দায় আছে এই সময় অসংখ্য মৃত্যু আর হিংসার। সেই সরকারের বদলে একটা ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এসে খুব তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতেন, মানুষের রায়ে জিতে আসা সরকার বিচারের প্রক্রিয়া শুরু করতেন, প্রয়োজনে সারা বিশ্বের মানবাধিকার কর্মীদের সামনে সেই বিচার হতো, সেই বিচারে ঘোষণা করে এমনকি এক্সাইলে থাকা নেত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা জানানো হতো। তিনি সে সুযোগ নিতেন কি নিতেন না সে প্রশ্ন আলাদা, কিন্তু এই পদক্ষেপ, এই প্রক্রিয়াকে বিচার প্রক্রিয়া বলা হতো, প্রতিশোধ নয়। সত্যিই তো সেদিন ইউনূসকে, প্রফেসর ইউনূসকে যেভাবে কাঠগড়াতে টেনে আনা হয়েছিল, যেভাবে প্রশাসনের নির্দেশে প্রফেসর ইউনূসকে হ্যাকল করা হয়েছিল, তা ভোলার নয়। সেগুলো তো শেখ হাসিনা করেছিলেন, কিন্তু এটা কি তার বদলা? এই উপমহাদেশের নয়, এই পৃথিবীর অন্যতম দার্শনিক মোহনদাস করমচাঁদ গান্ধী সেই কবেই বলে গেছেন, an eye for an eye makes the world blind। একটা চোখের বদলে একটা চোখ নেওয়া যদি শুরু হয়, কিছুদিন পরে গোটা পৃথিবীতে অন্ধদের বসবাস হবে। তাই কি রায় হলো তা নিয়ে কথা বলার আগে বলি, আমি এই পদ্ধতিরই বিরুদ্ধে। এবারে আসুন রায় নিয়েও কিছু কথা বলা যাক। পৃথিবীতে ফাঁসি হলো সব থেকে সহজতম শাস্তি। হ্যাঁ, আমি তাই মনে করি। আমি অপরাধ করলাম, আমাকে ফাঁসি দেওয়া হলো। আধুনিক ফাঁসিতে 30 থেকে 40 সেকেন্ডের বেশি অনুভূতিই থাকে না, আমি মৃত। অন্যদিকে ভাবুন, সমাজ চলছে, দেশ চলছে, দুনিয়া চলছে, কেবল আমি তার বাইরে, গরাদের ওপারে। বছরের পর বছর আমি দেখেছি যাবজ্জীবন সাজা প্রাপ্তরা কাঁদে ফাঁসির আদেশ, ফাঁসির সাজা চায়। তাই ফাঁসি আমার কাছে কোনো শাস্তি নয়, এবং তা অমানবিক। যদি আপনি ঈশ্বর, আল্লাহ, সর্বশক্তিমানে বিশ্বাস রাখেন, তাহলে আপনি কারোর প্রাণ নিতে পারেন না, কারণ আপনি কারোর জান দিতে পারেন না। কিন্তু সে তত্ত্ব কথা থাক। আমার মনে হয় ফাঁসি একজন অপরাধীর কাছে বড় সাজা নয়, এক ধরনের মুক্তি। অন্যদিকে ফাঁসি, বিশেষ করে রাজনৈতিক নেতাদের ফাঁসি, তাদেরকে কিছুদিনের মধ্যেই শহীদের মর্যাদা দেয়। এই উপমহাদেশে ভুট্টোর কথা মনে করুন, এখন পাকিস্তানে তিনি শহীদ, তার পার্টি আবার ফিরে এসেছে ক্ষমতায়, শহীদ ভুট্টো বলা হয় তাকে, পাকিস্তানের মূল রাজনৈতিক ধারায়। এবারে আসুন বিষয়টা ভারতের প্রত্যর্পণের দিক থেকে দেখা যাক। ভারত বাংলাদেশ অপরাধী প্রত্যর্পণের চুক্তি আছে, এক্সট্রাডিশন, মানে কেউ অপরাধ করলে আমি তাকে যদি চাই তাকে ফেরত দেওয়া আছে, এবং হয়েওছে। এমন নয় যে এক্সট্রাডিশন হয়নি। আমাদের ওখান থেকে এখানে এসছে, এখান থেকে ওখানে গেছে। কিন্তু ওই চুক্তিতে বিস্তর ফাঁকও আছে। এখন ভারতের রাষ্ট্রপ্রধান বা সরকার মানবাধিকার, নির্বাচিত সরকার ইত্যাদি বড় বড় কথা বলছে, কিন্তু এরাই হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে একটা কথাও তখন বলেননি। সেদিন এই কথাগুলো বলা হয়নি যে শেখ হাসিনা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন এড়িয়ে রাষ্ট্রের দায়িত্বে আছেন, বলেননি যে শেখ হাসিনা বহু দুর্নীতির সঙ্গে যুক্ত, বলেনি যে তিনি দেশের সাধারণ মানুষের উপরে অত্যাচার চালাচ্ছেন। কেন বলেননি? কেন বলা হয়নি? চরম কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন হাসিনা, ভারত নীরব দর্শক থেকেছে। কেন? বিরুদ্ধবাদীদের দমাতে অগণতান্ত্রিক হয়েছেন, ভারত সতর্ক করেনি। কেন? সম্পর্কটা ছিল ট্রানজ্যাকশনাল, পিওর দেওয়া নেওয়ার সম্পর্ক। তুমি আমার নিরাপত্তা নিশ্চিত করো, পূর্ব সীমান্ত শান্ত রাখো, ব্যবসা বাণিজ্যে সহায়ক হও, ট্রানজিট দাও, ধর্মীয় মৌলবাদীদের দমিয়ে রাখো, আমি তোমাকে গদিয়ান হয়ে থাকতে সাহায্য করব, চোখ বন্ধ করে সমর্থন করে যাব, এরকমই হয়ে দাঁড়িয়েছিল সম্পর্কটা। এই কারণেই বিদ্যুৎ কেনাবেচার ক্ষেত্রে আদানিদের অন্যায্য এবং অযৌক্তিক দাবি গিলতে হয়েছিল হাসিনাকে। তিনি এমনকি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গদি বাঁচাচ্ছিলেন। আজ ভারত মানবাধিকারের কথা বলছে, এবং কোনোভাবেই ভারত যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না এটাও সত্যি। তাহলে উপায় সামনের দিকে চলা, উপায় এক নতুন নির্বাচিত সরকার, প্রয়োজনে সেই সরকারের তৈরি এক নতুন সংবিধান। কিন্তু এই প্রতিশোধ আর বদলা, মৃত্যুর বদলে মৃত্যু থেকে বেরিয়ে এসে এক নতুন বাংলাদেশ গড়া, এক সুখী বাংলাদেশ, এক সচ্ছল বাংলাদেশ, এক গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে শেখ হাসিনাকে ডেকে নিয়ে গিয়ে দেশে তার বাড়িতে বসালেও তার সঙ্গে কেউ কথাই বলবেন না,
বা এক স্বেচ্ছা নির্বাসনে থাকা হাসিনার চোখের সামনে এক সুখী বাংলাদেশ তরতর করে এগিয়ে যাবে? কোনটা চান? বাংলাদেশের মানুষকেই ঠিক করতে হবে। ভাবতে থাকুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।